হাসিনা সরকার কি এতটাই ভয়ঙ্কর যাকে যখন খুশি ধরে বন্দি বানিয়ে রাখতো? আয়না ঘর, যেখানে নাকি যখন খুশি যাকে খুশি রেখে হত্যা করা হতো নির্মমভাবে। আদেও কি আয়না ঘর নামে কিছু ছিল নাকি পুরোটাই রটানো ঘটনা, জানবো আজকের ভিডিওতে। অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে বাংলাদেশ, তা আমরা সবাই জানি। হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তা এক কথায় খুবই নিন্দনীয়। इस वक्त की बड़ी खबर आ रही है बांग्लादेश से, जहां सड़कों पर उतरे हैं हिंदू संगठन। बड़ी संख्या में हिंदुओं ने प्रदर्शन किया है। प्रदर्शन के दौरान हरे राम हरे कृष्णा के जयकारे भी लगाए गए हैं। अपनी सुरक्षा की मांग की जा रही है। सैकड़ों की संख्या में सड़क पर उतरे हैं हिंदू संगठन के लोग। হিন্দু মন্দিরগুলোকে একে একে ধ্বংস করে ফেলা হচ্ছে, হিন্দুদের পরিবারকে নানা রকম ভাবে অত্যাচার করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। তাই দিকে দিকে হিন্দুরা প্রতিবাদের মিছিলে মাঠে নেমে পড়ছেন। একদল হিন্দুরা তো ভারতে আসার জন্য ভারত সরকারকে অনুরোধ করছে। ওইদিকে পালা হয়ে গেছে। যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে। আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে, মানে খবরটা দিয়েছে, সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন, যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। একদল তো আবার নদী সাঁতরে জোর করে ভারতে ঢোকার চেষ্টাও করছে। বাংলাদেশের মতো দেশ যেখানে ক্রিকেটকে নিয়ে এত আবেগ দেখানো হয়, সেখানে একমাত্র হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িকে পর্যন্ত ছাড়া হয়নি। আর যারা এটাকে মিথ্যা প্রচার বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিন্দুদের উপর এই অত্যাচার নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। এই সব পরিস্থিতির মধ্যে দিয়েও সামনে এসেছে একটি বিশাল চাঞ্চল্যকর তথ্য, যে তথ্যটি বাংলাদেশ সরকারের ভয়ঙ্কর কালো দিক বর্ণনা করে। হাসিনা সরকার নাকি একটি গোপন কুঠুরি তৈরি করে রেখেছিল এবং যেখানে তিনি যাকে যখন খুশি বন্দি করে রাখতেন। তার নাম নাকি আয়না ঘর। কেমন ছিল আয়না ঘর, কি করা হতো সেখানে, শুনুন সেখানেরই একজন বন্দি সেলিম হোসেনের অভিজ্ঞতার কথা। রুমের ভিতরে আপনার অনেক লেখা, ওয়ালের মধ্যে খোদাই করে লিখছে। আমার মনে হচ্ছে যে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো। এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম। আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে, আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে, এরকম অনেক লেখা। আর অনেকে আবার নাম্বার লিখে রাখছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমাকে যেন খোঁজ করে, আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে। প্রাক্তন সেনাকর্তা হোসেনুর রহমানও ওখানে বন্দী ছিলেন। জেনে নেব তার মুখ থেকে তিনি কেমন ছিলেন। নাম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিনুর রহমান, বীর প্রতীক। সেনাবাহিনীতে 28 বছর চাকরি করেছিলাম, তারপর বরখাস্ত। আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে, মিলিটারি পুলিশের অফিসার ছিলাম আর্মি এমপি ইউনিটের, তা আমি এলাকাটা চিনে ফেলি, স্থানটাও চিনে ফেলি। যে নতুন যে কমপ্লেক্স গুম হাউজের, সেটা হলো পাঁচটা করে রুম, প্রতি 5টা রুমের সাথে একটা করে বাথরুম। যেই পাশে আমি ছিলাম, অর্থাৎ পশ্চিম পাশের 5টা রুমের সাথে যেই বাথরুম, সে বাথরুমে 2টা প্যান আছে, একটা লো প্যান, একটা হাই কমোড। আমি হাই কমোডের উপরে উঠে একজস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই, আমি দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এর এলাকাটা কোনটা। এটা হলো সম্পূর্ণ কমপ্লেক্সটা হলো উত্তরে 14তলা বিল্ডিং, দক্ষিণে ম্যাচ বি, তার মাঝখানে হলো একটা মাঠ, মাঠের মাঝখানে। এর ঠিক পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার, স্টেশন হেডকোয়ার্টার, ইএনসির অফিস। পশ্চিম পাশে হলো এমটি শেড, ডিজিএফআইয়ের এমটি শেড, এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআইয়ের মসজিদ। এই গুম হাউসটার ছদ্ম নাম হলো আয়নাঘর। বন্দিরা যাতে একে অপরের আওয়াজ শুনতে না পারে, তার জন্য নাকি ওখানে লাগানো থাকতো বড় বড় ফ্যান। ফ্যান বন্ধ করলে, আপনাকে আরেকটা জিনিস বলি, অনেক লোকের কান্নার শব্দ আসে, কিন্তু ওইটা ফ্যান ছাড়া থাকা অবস্থায় বোঝা যায় না। ফ্যানটা বন্ধ করলে কান্নার শব্দ শুনতে পাই। আর যখন টয়লেটে নিয়ে যায় তখনও ওনাদের কান্নার শব্দ শোনা যায়। কারণ হলো ওই সময় আপনার ফ্যান বাইরে, আপনার রুম থেকে যখন আমাদেরকে বের করতো চোখ বেঁধে, ওইখানে শব্দটা আরো বিকট হইতো। প্রতি 10টা রুম পিছু নাকি লাগানো থাকতো 4টে করে এক্সস্ট ফ্যান, এবং ভেতরের ঘরে নাকি কোনো জানালাই ছিল না বলে দাবি করেছেন বন্দিরা। শোনা না যায়, ভিতরে কোনো শব্দটা বাইরে না যায়, বড় এক্সস্ট ফ্যান ইউজ করে, খুব বড় বড়। যেমন ওই প্রতি 5টা রুমের সাথেই 2টা এক্সস্ট ফ্যান,
অর্থাৎ ওই 10টা রুমের সাথে 4টা অ্যাডজাস্ট ফ্যান, যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায়, বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে। রুমটা আপনার খুব ভিতরের জায়গাটা সম্ভবত 10 ফিট স্কোয়ার হবে, খুব উঁচা, আর রুমে আপনার কোনো জানালা নাই। এবার শুনবো কিভাবে বন্দীদেরকে টর্চার করা হতো। রুমে নিয়ে গিয়ে আমার এভাবে 2 হাতটা এরকম বাঁধে, এখানে হাত বাঁধে, আমার 2 পা বাঁধে, 2 পা এবং 2 হাত বাঁধে। আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে একটা বাঁশ মতো ঢুকাই, আমি তো চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, বাঁশ মতো এরকম আড়াআড়ি ঢুকাই দেয়, এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দেয়। তো 2টা বাঁশ আমার পায়ের 2 পায়ের উপর আড়াআড়ি একটা, আর হাতের উপর আড়াআড়ি একটা। আর এই 2 বাঁশের উপরে, মানে এই বাঁশের উপরে 2-4 জন, ওই বাঁশের উপরে 2-4 জন এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি, এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লাই। আপনারা কি বলবেন, এগুলো কি সবই সাজানো কথা সরকারকে বাইরের দেশে খারাপ দেখানোর জন্য, নাকি হাসিনা সরকার এতটাই ভয়ানক ছিল? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ।